চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে প্রায় 57,500 মেট্রিক টন পেঁয়াজ চট্টগ্রাম বন্দরের পথে বিক্রি হবে 40 টাকায়। নিষেধাজ্ঞার পরও ভারতের বাজারে কমেনি পেঁয়াজের দাম, সিদ্ধান্ত পাল্টাতে কেন্দ্র সরকারের কাছে কলকাতার ব্যবসায়ীদের চিঠি। সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ, তৃণমূলকে শক্তিশালী করতে চলতি মাসে সব পর্যায়ের কমিটি। রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে অপেক্ষা আরো 3 বছর, 3 মেগা প্রকল্প শেষ হবে 2023 সালে। আশ্বিন এসে ফের বন্যার পদধ্বনি, উজানের ঢলে ধরলা তিস্তা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, লালমনিরহাট, কুড়িগ্রাম ও শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত। 6 মাস পর খুলে দেওয়া হলো সারা দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মুক্ত বাতাসের সন্ধানে দর্শনার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধি মানার আহ্বান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে প্রায় 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে। আমদানিকারকরা বলছেন এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দর বেড়ে যায় কেজিতে 25 থেকে 30 টাকা। তবে সংশ্লিষ্টরা বলছেন সংকটের জন্য নয়, বরং বন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারণে বেড়েছে পেঁয়াজের দাম। নয়ন বড়াজয়ের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। গেল 3 মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে 1082 মেট্রিক টন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক ও মিশর থেকে আমদানি করা 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে বলে জানালেন এই কর্মকর্তা। 57,479 মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি। এটা 7টা দেশ থেকে এই পেঁয়াজগুলো আসবে। এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জানালেন আমদানিকারকরা। সবগুলো আগামী সপ্তাহের ভিতর চলে আসবে, তখন আমাদের 40 টাকা 45 টাকা ভিতরে বিক্রি করতে পারবে। ভারত যদি না দেয় অসুবিধা হবে না। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে খাতুনগঞ্জ সহ বিভিন্ন স্থানে হঠাৎ করে বেড়ে যায় সব ধরনের পেঁয়াজের দাম। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গেল 16 সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা শুরু করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন সংকটের জন্য নয়, বরং বন্দর কেন্দ্রিক 50 আমদানিকারকের সিন্ডিকেটের কারণেই বেড়েছে পেঁয়াজের দাম। ওনারা আমদানি যে দামে করেছেন তার একটা রিজনেবল প্রাইসে আমাদের এই কমিশন এজেন্টদেরকে ওনারা জানাবেন যে এই দামে বিক্রি করবেন। ওটা একটা পেপারের মাধ্যমে হতে হবে, কিন্তু আমাদের কাছে আসে যে আমরা মৌখিক বার্তা পেয়েছি, আমরা বেশি দামে বিক্রি করছি। আমাদের অবজেকশনটা হচ্ছে এখানে। এদিকে খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি খুচরা বাজারে। ভারতীয় পেঁয়াজ 70 টাকা কেজিতে আর দেশীয় পেঁয়াজ 80 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 3 দিন আগেও নিয়েছি 40 টাকা, কিন্তু এখন এসে দেখতেছি যে 60-এর উপরে। এখন কিনে খাওয়ার মতো ক্ষমতা সবার নাই। এই বিষয়টা সরকারের নজরদারি করার দরকার আছে বলে মনে করি। তবে টিসিবিতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হওয়ায় কিছুটা স্বস্তিতে ভোক্তারা। টেক্সট রিপোর্ট, নিউজ 24। রাজধানী ঢাকা সহ সারা দেশে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের প্রতিনিধিরা। এ সময় কাউকে কোনো জরিমানা না করা হলেও বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়েছে। দোকানদারদের মূল্য তালিকা পরীক্ষা করে ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতিনিধি দল। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজের দাম কমেনি ভারতের বাজারে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুদ থাকার পরও মধ্যস্বত্বভোগীদের কারণেই এই অবস্থা। অন্যদিকে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার।
বাজার তো যেটা শুনেছি রপ্তানি বন্ধ হয়ে গেছে, বাজারটা তো কমা উচিত, এখন পর্যন্ত কমে নাই। যেটা বলা হচ্ছিল যে পেঁয়াজ বন্ধ হয়ে গেলে, রপ্তানি বন্ধ করলে পেঁয়াজের দাম ভারতে কমবে, আদতে কিন্তু সেটা হয়নি। কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা যারা পেঁয়াজ ব্যবসা করেন পাইকারি বা খুচরো, তারা কিন্তু বলছে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। এখন আমরা যার সাথে কথা বলবো বেঙ্গল চেম্বার অফ কমার্সের অন্যতম কর্ণধার উৎপল রায়। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে, তখন আমার বিষয়টা খুব টাচই লাগলো। কিন্তু এক্ষেত্রে ভারত থেকে যে রপ্তানিটা বন্ধ করা হলো, সেটা উইদাউট এনি নোটিসে বন্ধ করা হলো, সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। একজন ভারতবাসী হিসেবে সেটা আমার কাছে একদম পছন্দ হয়নি। আমি গতকাল অমিত যাদব, উনি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল ফরেন ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে আমি একটা লিখিত আবেদন করলাম। তার সঙ্গে উল্লেখ করলাম যে এই যে 4টি যে হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধুর 100তম জন্মশতবর্ষ, তারপর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর, এই 4টেকে মাথায় রেখে, প্লাস বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, শুধু বন্ধু দেশ নয়, আমাদের সঙ্গে যা গুড রিলেশন, তাতে করে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগত পর্যায়ে খুব খারাপভাবে নিয়েছি, বিষয়টা ভালো লাগেনি। পশ্চিমবঙ্গে পেঁয়াজ থেকেও যখন পেঁয়াজের চড়া দাম, তাতে পশ্চিমবাংলার মানুষ যতটা উদ্বিগ্ন, পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করতে বাংলাদেশবাসীও কিন্তু ততটাই উদ্বিগ্ন বা বিক্ষুব্ধ বা যা ক্ষুব্ধ যেটাই বলা যায়। কিন্তু উৎপল রায়ের মতন কিছু লোকেরা, তারা যাতে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এবং বাংলাদেশে যাতে পেঁয়াজ আগামী দিনে আবার যায়, তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের চিঠিপত্র আদান প্রদান শুরু করে ফেলেছে। এখন দেখার আবার কবে শুরু হয় ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। করোনা মহামারীতে সীমিত পরিসরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলেও সেপ্টেম্বরের শেষ থেকে পুরোদমে শুরু হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। দলীয় নেতারা জানিয়েছেন, উপনির্বাচন, সব পর্যায়ের কমিটি গঠন, তৃণমূলকে সংগঠিত করা এবং গণভবনে দলীয় সভানেত্রীর সাথে বৈঠকের মধ্য দিয়ে আবারও মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক করোনার প্রভাবে ভয়াবহভাবে স্থবির হয়ে যায় দেশের রাজনৈতিক কর্মকাণ্ড। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। তবে দীর্ঘ সময় পর কাটতে শুরু করেছে এই স্থবিরতা। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি আবারও মাঠে ফিরছে দেশের রাজনীতি। আওয়ামী লীগ নেতারা বলছেন, করোনাকালে স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখেই এবার গতি ফেরাতে চান সাংগঠনিক কর্মকাণ্ডে। এবং সাধারণ মানুষ করোনাটাকে সহনীয় করেই চলার পক্ষে তাদের একটা চিন্তা চেতনা আসছে। সেই সব পরিবেশের কথা বিবেচনা করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সীমিত পরিসরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। মাননীয় সভানেত্রী দিক নির্দেশনা দিবেন যাতে সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর থেকে আমরা আবার সাংগঠনিক তৎপরতা জোরদার করে সারা দেশে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করে তুলতে পারি। তারা বলছেন, যে কোনো সময়ের মতো করোনাকালেও গণতন্ত্রের অনুশীলন এবং দেশের জনগণের আস্থা ধরে রাখাই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেই চ্যালেঞ্জকেই আমরা মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বিষয়টা হলো সব কিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, সব কিছুর ঊর্ধ্বে দেশের জনগণের আস্থা, সেটাই আমাদের জন্য ধরে রাখাই আমরা মনে করি আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আর সেই লক্ষ্যেই প্রেসিডিয়াম বৈঠক থেকে প্রাপ্ত সভানেত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশ সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সহ 9 জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, ঘুষ দেয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকির অভিযোগ আনা হয়েছে বলে কুয়েত পাবলিক প্রসিকিউশনের বরাতে জানিয়েছে আরবি দৈনিক আল কাবাস ও আল রাই। পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে কুয়েতের 2 জন এমপি সাদুন হাম্মাদ আল ওতাইবি ও সালা আব্দুল রেদা খুরশিদও বিচারের মুখোমুখি হয়েছেন। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্তকৃত মেজর জেনারেল মাজিন আল জাররাহ অভিযুক্তদের মধ্যে রয়েছেন। পাচারের শিকার 5 বাংলাদেশি অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন।
17 দিনের রিমান্ডের পর বর্তমানে তাদের কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। মারাফি কুয়েতিয়া নামের কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে বসবাসের অনুমতি রয়েছে। গেল 6 জুন লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্যকে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিচে একটি বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ঢাকাবাসীকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং বিআরটি রাজধানীর এই 3 মেগা প্রকল্প শেষ হতে পারে 2023 সালে। আর তখন ঢাকার যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, বাসকে গুরুত্ব না দিলে এসব মেগা প্রকল্প খুব বেশি কাজে আসবে না। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রথমে 2018 সাল, পরে 2022 সালের টার্গেট থাকলেও এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্যমাত্রা 2023 সালের জুন। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাল্লাহ 2023 জুনে সম্পন্ন করতে পারব। গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। বাসের জন্য আলাদা 20 কিলোমিটার দীর্ঘ লেন তৈরির প্রকল্প এই বিআরটি। 2016, 2018, 2020 3 দফা লক্ষ্যমাত্রা বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন টার্গেট 2022 সালের এপ্রিল। আমাদের 22 জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের বৃদ্ধি আছে, টাইম মেয়াদ বৃদ্ধি আছে। আমি আশা করি 22 শেষ হয়ে যাবে। বাস্তবায়নের কাছাকাছি রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার দীর্ঘ পথে রেল চলার লক্ষ্য 2021 সালের 16 ডিসেম্বর। কিন্তু করোনার থাবায় সে লক্ষ্যও একরকম পূরণ করা অসম্ভব। প্রকল্পের অগ্রগতি মাত্র 50 ভাগ। কোনো কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অসহনীয় দুর্ভোগে ঢাকাবাসী। তবে 2022-23 সালের মধ্যে প্রকল্পগুলো শেষ হলে স্বস্তি আসবে বলে মত প্রকল্পকর্তাদের। 100% ট্রাফিক সরানো হয়তো সম্ভব হবে না, তবে মানুষ অনেকটাই স্বস্তি পাবে হয়তো, আশা করা যায়। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, ঢাকায় যাত্রী চলাচলে বাসের চাহিদাই সবচেয়ে বেশি। সেই বাসকে ইচ্ছে মতো চলতে দিয়ে মেগা প্রকল্পেও সফল পাওয়া কঠিন। পিরামিডের বটমে কিন্তু আছে অর্ডিনারি বাস, একে উপেক্ষা করে আমি যদি অ্যাপেক্সে চলে যাই, ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল থাকবে। যতদিন পর্যন্ত আমরা এই অর্ডিনারি বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে কোম্পানি ভিত্তিক যদি না চালাতে পারি, মেট্রো ভিত্তিক একদম কিছু পরিবর্তন দেখতে পাবো দৃশ্যমান, ওভারঅলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই। 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরকারের। জায়গার এক সমীক্ষা বলছে 2025 সাল নাগাদ ঢাকায় নাকি 59% যাত্রী চলাচল করবে বাস মিনিবাসে। 2035 সাল নাগাদ যা দাঁড়াবে 57%। আর তাই বিশ্লেষকরা বলছেন, বাসকে শৃঙ্খলায় আনতে না পারলে কোটি কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নেও ঢাকায় স্বস্তি ফেরানো কঠিন। আর তাই বাসকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে এখন থেকেই কঠোর হওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, কারণ বাজার, ঢাকা। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে বিদেশ ফেরত এক যুবক ফেসবুক লাইভে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেছেন। প্রবাসী রফিকুল মৃত্যুর আগে 100 টাকার একটি স্ট্যাম্পে তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম লিখে রেখে গেছেন। বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলার কাজীর বের গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মনিরাকে আটক করেছে পুলিশ। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 10 মিনিট পরে আমি আত্মহত্যা করব, আপনারা প্লিজ দোয়া করবেন। আমি যদি আমার সন্তানটা সুখে থাকে, আমার সন্তানটাকে দেখে মরতে পারি। বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দিয়ে বিষ পান করেন মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলাম। পরে স্বজনরা তার নিথর দেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু হয় রফিকুলের। আমার বালিশের নিচেই 250 টাকার স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্প নিয়ে এই কজনের নামে মামলা করতে। ফেসবুক লাইভে রফিকুল জানান, বিদেশে থাকাকালীন তার স্ত্রী মনিরা ইয়াসমিন যশোর লাইব্রেরি কোচিং সেন্টারের প্রিন্সিপাল হাবিবুরের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে স্বামীর পাঠানো টাকা আত্মসাৎ করে রফিকুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন মনিরা। গত 4 সেপ্টেম্বর দেশে আসেন রফিকুল। অনেক বুঝিয়েও মনিরাকে ফেরানো যায়নি। আমার মৃত্যুর জন্য আবারও বলছি, মনিরা ইয়াসমিন
আমার শাশুড়ি আয়েশা খাতুন, আমার খালা শাশুড়ি রিনা, আমার খালু শ্বশুর আব্দুল, আমার ছোট মামা শ্বশুর মিঠু। আর সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমার যশোরের লাইব্রেরি সায়েন্সের প্রিন্সিপাল। সে আমার বউকে, আমি যেখানে ভাড়া রেখেছিলাম সেখান থেকে জিনিসপত্র সে সহযোগিতা করে বের করে নিয়ে তার শেল্টারে তার কলেজের আশপাশে রেখেছে। এ ঘটনায় নিহত রফিকুলের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে মোবাইল ও 100 টাকার একটি স্টাম্প উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য মনিরাকে আটক করেছে পুলিশ। আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে এবং এই বিষয়গুলো তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। নিহতের স্বজন ও প্রতিবেশীরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নির্মাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। কয়েক হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢলে শেরপুরের মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার সদর সহ 5 ইউনিয়ন প্লাবিত হয়েছে। চতুর্থ দফার বন্যার কবলে পড়ে দিশেহারা নদী তীরবর্তী হাজারো মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে নতুন করে কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি এবং উলিপুর উপজেলার প্রায় অর্ধশতাধিক চর প্লাবিত হয়েছে। এসব এলাকার 2104 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে এখানকার 40,000 মানুষ। ঘর বাড়ি তল বানাইছে, ওয়া খেয়া গেলে পিছনে বামো কোটাই টেহা বামো কোটাই আবার তো কর্মকীট আবাদ কৃষি যা করছি তাদের সমস্ত ক্ষয়ক্ষতি হয়। চলাফেরা কি করবে? চলাফেরা লোক ছোট লোক বাদ দেন চলাফেরা করতে। এখন এত টাকা পয়সা খরচ করে আবাদ করার পর এখন তো বন্যা আসি পানিতে সবগুলো ডুবে গেছে। এদিকে কুড়িগ্রাম সদর উপজেলার সাবডোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 30 মিটার অংশ ভেঙে অন্তত 20টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। একই চিত্র লালমনিরহাটেরও। ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে রাজপুর, চরকালমাটি, কুলাঘাট সহ বিভিন্ন ইউনিয়ন। ছাওয়া পোয়া ধরে যত যন্ত্রণা হয়ে গেছে, চুলিয়ে টুলিয়ে কয়েক নলকূপ ব্যাপার ডুবি গেছে। বন্যাটা বেশি, আমরা বেড়ান করার আমার অসুবিধা হচ্ছে, কেউ দেখে না। এদিকে পাহাড়ি ঢলে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলা পরিষদ চত্বর সহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝিকান্দা, হাতিবান্ধা ও গৌরীপীর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে যশোরে ভৈরব নদ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় অবৈধ দখলদাররা এই নদের 2 তীর দখল করে গড়ে তুলেছেন গুদাম, কারখানা সহ বহু স্থাপনা। আবার বার্জ কার্গোতে পণ্য ওঠা নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হচ্ছে। ফলে নদের গতিপথ পরিবর্তন হচ্ছে। তবে নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নোয়াপাড়া নৌবন্দর কর্তৃপক্ষ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দখল ও দূষণের কবলে একসময়ের প্রমত্তা ভৈরব নদ এখন মরা খালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই নদের 2 তীর দখল করে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে গুদাম, কারখানা সহ বহু স্থাপনা। নদে অবস্থানরত বার্জ ও কার্গোতে পণ্য ওঠানো ও নামানোর জন্য নদের মধ্যে বালু, ইট ও পাথর ফেলে পাকা ঘাট তৈরি করা হয়েছে। এতে নদের গতিপথও পরিবর্তন হয়েছে। কিছু কুচক্রী মহল এই নদীর ভিতরে অবৈধ জেটি নির্মাণ করে এই নদী ভরাট করার পায়তারা করছে। নদী যতটুকু ছিল তার থেকে আরো বাড়াই নিয়ে নদীর যে সোজা ছিল এটাকে বাইন্ধে নিয়ে জেটি বেঁধে বাঁকা করে ফেলছে। 40 থেকে 50,000 শ্রমিক এই নদীতে কাজ করে। এদের একেবারে যদি নদীটা বন্ধ হয়ে যায়, পরিবার পরিজনে না খেয়ে থাকার মতন অবস্থা হয়ে যাবে। এই নদ রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদ ও খননের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি করব, আমাদের প্রাণের দাবি, শ্রমিক বাঁচাও, নদী বাঁচাও। তাদেরকে উচ্ছেদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুতই নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেসব অবৈধ স্থাপনা নদীতে বল্লি গেলে অবৈধভাবে দখল করে লং বুম দিয়ে মালামাল ওঠানামা করছে, এই অবৈধ কার্যক্রম গ্রহণে আমাদের বিআইডব্লিউটিএ নোয়াপাড়া নদী বন্দরের পক্ষ থেকে অতি দ্রুত তালিকা করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে এবং নদী দখলের কোনো সুযোগই এখানে থাকবে না।
ভৈরব নদের অস্তিত্ব রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি দেশের ঐতিহ্য ধারণকারী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বহুদিন পর দর্শনীয় স্থানগুলোয় ঘুরতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। কুমিল্লার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম কুমিল্লার শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার খুলে দেওয়া হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পাশে লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শালবন বিহার, যা নওগাঁর পাহাড়পুর বিহারের মতোই এক বিরাট বৌদ্ধ বিহার। এর পাশেই ময়নামতি জাদুঘর, যেখানে সংরক্ষিত প্রাচীন পোড়ামাটির ফলক, মূর্তি ও মুদ্রা, যা দেশের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। নতুন আঙ্গিকে এবং নতুন পরিবেশে আমাদের এই পর্যটন কেন্দ্রকে দেখছি। শালবন বিহার ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা আসছি, যারা আসছি এখানে সবাই মাস্ক পরিধান করছে। ইতিহাস ঐতিহ্যের আরেক নাম সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি। দীর্ঘদিন পর ঘুরতে এসে আনন্দ প্রকাশ করেন আগতরা। ফ্রেশ লাগছে, ছেলে মেয়ে খুব আনন্দ পাচ্ছে। বন্দি জীবন থেকে একটু বের হয়ে আসা, সব মিলে টোটালি ভালো। সবার যেন স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়ম পালন করে। ঐতিহ্যবাহী নিদর্শনের স্থান ও পর্যটনগুলো খুলে দেয়া হলেও করোনার কারণে মানতে হবে স্বাস্থ্যবিধি। এই করোনার যে একটা ভীতি, এই ভীতিটা মানে দূর হলেই যে সেই আগের মতো অবস্থা আবার ফিরে আসবে। হাত স্যানিটাইজ করা হবে, কেউ স্যানিটাইজ না করলে তার পানি আছে, সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে এবং অবশ্যই তার মুখে মাস্ক থাকতে হবে। 6 মাস পর দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলো খুলে দেয়ায় কিছুটা হলেও ফিরেছে স্বস্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ছয়টি বেসরকারি ব্যাংকে 700 কোটি টাকার সিন্ডিকেট মেয়াদি ঋণ পাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড। এই ঋণের লিড অ্যারেঞ্জার ও এজেন্ট ব্যাংক এশিয়া। করোনা সংকটের এই সময়ও ব্যাংকগুলো পাশে থাকায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির ধন্যবাদ জানান ব্যাংক কর্মকর্তাদের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিপুল কর্মসংস্থান তৈরি এবং দেশ ও মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে এগিয়ে চলা দেশের শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান আছে কমপক্ষে 20টি। সময়ের সাথে যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আনুষ্ঠানিকভাবে 700 কোটি টাকার সিন্ডিকেটেড মেয়াদি ঋণ চুক্তি অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংক এশিয়ার নেতৃত্বে ঋণের সহ আয়োজক ছিল আরও 5 ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এমডি মোহাম্মদ আরফান আলী সহ অন্যান্য ব্যাংকাররাও দেশের অর্থনীতিতে বসুন্ধরা গ্রুপের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। ব্যাংকাররা বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এমন ঋণ চুক্তি করতে পেরে গর্বিত ব্যাংকগুলো। বসুন্ধরা গ্রুপ as one of the largest conglomerate in Bangladesh has been at the forefront of economic development of the country. বসুন্ধরার মতো আরও গ্রুপগুলো যদি বাংলাদেশে তৈরি হয়, আমরা যেটা বলি সত্যিকারের আমরা সোনার বাংলা করতে পারবো। বসুন্ধরা গ্রুপকে দেওয়াটা আমরা খুব আমাদের জন্য একটা সম্মানজনক ইনভেস্টমেন্ট মনে করি। নট এজ এ ব্যাংকার বাট এজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই appreciate their contribution, significant contribution towards development of this country. বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির বলেন, অর্থায়ন ছাড়া কোনো ব্যবসা দাঁড় করানো সম্ভব নয়। এই সংকটের মুহূর্তেও ব্যাংকগুলো বসুন্ধরার পাশে দাঁড়ানোই ধন্যবাদ জানান তিনি। Our next project is petrochemical, which is coming up in Chittagong. আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে এটা কাজ শুরু করতে যাচ্ছি এবং আমাদের যারা ব্যাংকার যারা আছেন আমাদেরকে সবাই সহায়তা করবেন এই ব্যাপারে, যেন আমরা সাকসেসফুলি ব্যাপারটা কমপ্লিট করতে পারি।
ব্যাংকিং খাতের ভালো গ্রাহক হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করে ব্যাংকাররা বলেন, করোনা সংকটেও বসুন্ধরার ব্যবসায়িক প্রবৃদ্ধি থেমে নেই। তাই আগামীতেও অর্থনৈতিক স্বনির্ভরতা এবং সোনার বাংলা গড়তে বসুন্ধরার পাশে থাকার প্রত্যয় জানান ব্যাংক কর্মকর্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় বিশ্ব জুড়ে আরও 3,14,000-এর বেশি আক্রান্তের মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়ে গেল 3,43,42,000। দৈনিক সংক্রান্ত ও মৃত্যুতে এখনও শীর্ষে রয়েছে ভারত। এদিকে ইউরোপে করোনা সংক্রমণ আরও গুরুতর রূপ নিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বৃহস্পতিবার থেকে স্বেচ্ছাসেবীদের দেহে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে রাশিয়া। কাতার রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই বুধবার আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে দুই পক্ষের লড়াইয়ে অন্তত 49 জন নিহত হয়েছে। তালেবানরা কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে ওই লড়াই শুরু হয় বলে বৃহস্পতিবার দাবি করেছেন নাঙ্গাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোজিয়ানি। তিনি জানান, হেরাসাকে লড়াইয়ে আফগান নিরাপত্তা বাহিনীর 11 সদস্য এবং খোজিয়ানি জেলায় 8 জন সরকার সমর্থক যোদ্ধা প্রাণ হারিয়েছেন। এছাড়াও এসব লড়াইয়ে তালেবানদের অন্তত 30 জন সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য আসেনি তালেবানদের পক্ষ থেকে। 2 দশক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে আফগানিস্তানে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির নির্বাচিত সরকারের সঙ্গে গেল শনিবার থেকে মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছে তালেবান। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।